আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ভক্তদের উদ্বেগ বাড়িয়ে মাত্র 11 মিনিটে মাঠ ছাড়লেন মেসি। কাপুরুষ গার্দিওলা আর স্কুল বালক মেসির সঙ্গে কাটানো ইব্রার ঘটনাবহুল 1 বছর। গোল ঠেকান, শিরোপা জেতান, তবু দোনারুম্মা, এদেরসনদের কদর নেই কেন? অপ্রাপ্ত বয়স্কের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল ডিফেন্ডারের 2.5 বছরের কারাদণ্ড দাবি। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি, কিন্তু তার রাতটা শেষ হয়ে যায় মাত্র 11 মিনিটে। নেকাজদার বিপক্ষে ম্যাচের শুরুতেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন মহাতারকা। চেঞ্জ স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামি এবং নেকাজদার মধ্যকার লড়াইয়ের শুরুতেই হঠাৎ করে চুপচাপ হয়ে পড়ে পুরো স্টেডিয়াম। বলের গতিপথ থেকে দূরে বেঞ্চের সামনে মাটিতে শুয়ে পড়েন মেসি। চেহারায় স্পষ্ট কষ্টের ছাপ। ডান পায়ের হ্যামস্ট্রিং ধরে মালিশ করতে থাকেন তিনি। তাৎক্ষণিকভাবে মাঠে ছুটে আসেন মেডিকেল স্টাফরা, কিন্তু দ্রুতই মেসি বুঝিয়ে দেন খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এতে সতীর্থদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টেও ছড়িয়ে পড়ে উদ্বেগ। ম্যাচের দায়িত্বে থাকা কোচিং স্টাফ থেকে হস্তক্ষেপ করেন মেসির সাবেক জাতীয় দল সতীর্থ হাভিয়ার মাসচেরানো। দ্রুতই প্রস্তুত করা হয় বিকল্প খেলোয়াড় ফেদেরিকো রেদলডোকে। মেসির বদলে মাঠে নামেন তিনি, আর মিডফিল্ডে কিছুটা এগিয়ে যান রদ্রিগো ডি পল। মেসিকে তখন সরাসরি নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা চলে। খুব শিগগির স্ক্যান করানো হবে তার ডান পায়ে, যা চোটের প্রকৃতি এবং গুরুতরতা নির্ধারণে সহায়ক হবে। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের এমন হঠাৎ চোট পুরো ফুটবল বিশ্বে তৈরি করেছে চরম উদ্বেগ। মেসির পরবর্তী ম্যাচগুলোতে অংশ নেওয়া আপাতত অনিশ্চিত, আর তার সুস্থতা নিয়ে এখন প্রার্থনায় পুরো ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার সমর্থক মহল। বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা তার ধূসর শুট আর গম্ভীর অভিব্যক্তি নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। দেখে মনে হচ্ছিল সে একটু সংকোচ বোধ করছে। সেই দিনগুলোতে আমি তাকে ঠিকঠাকই ভাবতাম, মারিনিও বা ক্যাপেলোর মতো না হলেও একটা ভালো মানুষ। এটা আমাদের মধ্যে যুদ্ধ বাঁধার অনেক আগের কথা। তখন 2009 সালের শরৎ। আমি আমার শৈশবের স্বপ্ন পূরণ করে চলেছি। যোগ দিয়েছি বিশ্বের সেরা দলে। ক্যাম্প নুতে 70,000 মানুষ আমাকে স্বাগত জানিয়েছে। আমি যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিলাম, অবশ্য পুরোপুরি নয়। পত্রিকাগুলোতেই কিছু বাজে কথা লেখা হচ্ছিল। আমি একটা খারাপ ছেলে, আমাকে সামলানো কঠিন, এসব কথা। তবে এর মধ্যে আমার হেলেনার আর ছেলেদের সেখানে ভালোই লাগছিল। আমরা সুন্দর একটা বাড়িও পেয়েছি। গার্দিওলা এসে বলেন, শোনো, এখানে বার্সায় আমার পা মাটিতে রেখে চলি। আমি বললাম, ঠিক আছে, বিশ্বাস করো। এখন আর আমি দেখানোর জন্য চোখ ঝলসানো গাড়ি নিয়ে এসে ফুটপাতে পার্ক করি না। আমি গাড়ি ভালোবাসি, এটা আমার আবেগ। তবে আমি গার্দিওলার কথা আড়ালে অন্য কিছু টের পাচ্ছিলাম, যেন বলতে চাইছে, তুমি নিজেকে বিশেষ কিছু ভাবো না। আমার আগেই মনে হয়েছিল বার্সেলোনা একটু স্কুলের মতো বা কোনো প্রতিষ্ঠান। খেলোয়াড়রা ঠিকঠাকই ছিল, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আর ম্যাক্সওয়েলও সেখানে ছিল, আয়াক্স আর ইন্টারের পুরনো সতীর্থ। কিন্তু সত্যি বলতে কোনো খেলোয়াড়ই মহাতারকার মতো আচরণ করতো না, যা একটু অদ্ভুতই লাগতো। মেসি, জাভি, ইনিয়েস্তা সবাই ছিল স্কুলের বাচ্চাদের মতো। বিশেষ সেরা ফুটবলাররা নত মাথায় দাঁড়িয়ে থাকতো। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারতাম না। ব্যাপারটা আসলে হাস্যকরই। ইটালিতে যদি ট্রেনাররা বলে লাফাও, তারকা খেলোয়াড়েরা বলে কি বলছে এই লোক, আমরা কেন লাফাবো? কিন্তু এখানে সবাই যা বলা হয় তাই করতো। আমি মানিয়ে নিতে পারছিলাম না, একদমই না। কিন্তু ভাবলাম সুযোগটা উপভোগ করা যাক, আমাকে নিয়ে তাদের পূর্ব ধারণাকে সত্য না বানায়। তাই আমি মানিয়ে নিতে শুরু করলাম, বেশি ভালো মানুষ হয়ে গেলাম। এটার একটা মানসিক প্রভাব আছে। মিনো রাইওলা আমার এজেন্ট, পাশাপাশি ভালো বন্ধু। সে বলল, তোমার কি হয়েছে জলাতান? তোমাকে চেনা যাচ্ছে না। আসলে কেউই আমাকে চিনতে পারছিল না, না আমার বন্ধুরা, না অন্য কেউ। আমি মনমরা হয়ে যেতে শুরু করলাম। ব্যাপারটা বোঝার জন্য আপনাদের জানিয়ে রাখি, মালমো FF এ থাকার সময় থেকে আমি একটা দর্শনে চলতাম। আমি আমার মতো করেই চলি। লোকে কি ভাবছে সেটা আমি পাত্তা দেই না।
কঠোর নিয়মের মধ্যে থাকা লোকজনের সঙ্গ আমার ভালো লাগে না। আমি সেই সব লোক পছন্দ করি যারা ট্রাফিক সিগন্যালের লাল বাতি পার হয়ে যায়। তবে গার্দিওলাকে আমি তাই বললাম যা বললে মানুষ খুশি হয়। ব্যাপারটা একদম গোলমেলে ছিল। আমি ক্লাবের অডি চালাতাম আর সেখানে দাঁড়িয়ে মাথা নাড়াতাম, যেটা স্কুল জীবনে করতাম। আমি আমার সতীর্থদের সঙ্গে আর চেঁচাতাম। এই সবের মধ্যেই আমি বিরক্ত হয়ে উঠেছিলাম। জলাতান ছিল না। আপনি গোলরক্ষক, তাহলে আপনার মতো দুর্ভাগা আর কে আছে? কেন এমন বলা, সেটি বোঝার জন্য এবারে দলবদল মৌসুমে একটু চোখ বোলালেই হবে। এবারে গ্রীষ্মকালীন দলবদল আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিশ্বসেরা গোলরক্ষক হলেও দলবদলের বাজেটে খুব একটা কদর মেলে না। মাঠের অন্য পজিশনের খেলোয়াড়দের তুলনায় তাদের গুরুত্ব নেই বললেই চলে। সবচেয়ে বড় উদাহরণ পিএসজির জিয়ানলুইজি দোনারুম্মা। পাশাপাশি ম্যানচেস্টার সিটির এদারসন এবং এসি মিলানের মাইক মায়োনিরও কথা বলা যায়। এই তিনজনই নিঃসন্দেহে বিশ্বের সেরা 10 গোলরক্ষকের মধ্যে পড়েন। অনেকের চোখে আবার সেই 5এই জায়গা তাদের। কিন্তু তারা যদি ফরওয়ার্ড, মিডফিল্ডার বা ডিফেন্ডার হতেন তাহলে তাদের এজেন্টদের ফোন বেজেই চলতো আর তাদের ক্লাব চুক্তি নবায়নের জন্য পাগল হয়ে উঠতো। কিন্তু গোলকিপার হওয়ায় তাদের বাস্তবতা ভিন্ন। পিএসজি ইতিমধ্যেই লিলের তরুণ গোলরক্ষক লুকাস শেভালিয়েকে নিতে যাচ্ছে, যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ম্যানচেস্টার সিটিও বার্নিল জেমস ট্রাফোর্ডকে এনেছে গোলরক্ষকের জন্য ব্রিটিশ ট্রান্সফার ফি রেকর্ড করে। দোনারুম্মার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের, এদারসনের জন্য গালাতাসারাইয়ের আর মায়োনিওর জন্য চেলসির আগ্রহের কথা শোনা গেলেও কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। দোনারুম্মার বয়স মাত্র 26, ইটালির অধিনায়ক, ইউরো ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী। এদারসনের বয়স 31, পেপ গার্দিওলার আস্থার প্রতীক। সিটির হয়ে জিতেছেন একের পর এক প্রিমিয়ার লিগ এবং ইউরোপ সেরার মুকুট। আর মায়োনিও তো মাত্রই 30 ছুঁয়েছেন। তর্কযোগ্যভাবে সিরিয়াতে গত 4 মৌসুমে সেরা গোলরক্ষক, এখন ফ্রান্সের জাতীয় দলের প্রথম পছন্দ। অথচ তাদের যে কোনো একজনকে এই গ্রীষ্মেই কম দামে অথবা 1 বছর পর বিনা ফিতে পাওয়া যেতে পারে। এই জন্য মাঠে তাদের অবস্থান বড় দায়। বিশ্বের সেরা একজন লেফট উইঙ্গার সেই দলে যোগ দিতে পারেন যে দলে আগে থেকেই বিশ্বমানের আরেকজন লেফট উইঙ্গার আছেন। কোচ দুজনকে একসঙ্গে খেলানোর উপায় খুঁজে বের করেন। রিয়াল মাদ্রিদ গত মৌসুমে এমবাপ্পে ও ভিনিসিয়াসকে একসঙ্গে খেলিয়ে তা করে দেখিয়েছে, কিন্তু গোলরক্ষকের পজিশনে সে সুযোগ নেয়। একটাই জায়গা, তাতে একাধিক তারকা রাখা মানে সমস্যা। যদিও এদারসনের মতো কেউ পায়ে এত দক্ষ হলে হয়তো সেন্টার ব্যাক হিসেবেও খেলার যোগ্যতা রাখেন। তার উপর এই তিনজনেরই বেতন আকাশ ছোঁয়া, বিশেষ করে দোনারুম্মা, যার বার্ষিক আয় প্রায় $2.30 কোটি। এর ফলে তাদের দলে নিতে আগ্রহী ক্লাবের সংখ্যাও হাতে গোনা। তবে আরেকটা বড় প্রশ্ন রয়ে যায়, ফুটবল কি সত্যি গোলরক্ষকদের যথাযথ মূল্য দেয়? ট্রান্সফার মার্কেটের হিসেবে দোনারুম্মা, পোর্তোর দিয়েগো কস্তা, আর্সেনালের দাভিদ রায় এবং বরুসিয়া ডর্টমুন্ডের গ্রেগর কাবেল, 4 জনের মূল্য ধরা হয়েছে €4 কোটি। কিন্তু খেলোয়াড়দের বাজার মূল্যের তালিকায় দোনারুম্মার নাম আপনি খুঁজে পাবেন 147 নম্বরে। মানে এমন 146 জন খেলোয়াড় আছেন যাদের বাজার মূল্য তার চেয়েও বেশি। এক অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে জড়িয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসানসিওর বিরুদ্ধে 2.5 বছর কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের সরকারি কৌশলী দপ্তর। খেলাধুলা ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক 2 খেলোয়াড় এক অপ্রাপ্ত বয়স্ক এবং আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। আসেন্সিও ওই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে তা আরেক বন্ধুকেও দেখান। স্পেনের ফৌজদারি দণ্ডবিধির 77 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটি গোপনীয়তা লঙ্ঘনের 2টি অপরাধ। অভিযোগপত্রে আরো বলা হয়েছে, ঘটনাটির পর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে এবং তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হন। তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে €5000 করে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। একই মামলায় আরো 3 জনের বিরুদ্ধেও কারাদণ্ড চাওয়া হয়েছে। গত মে মাসে এক প্রতিবেদনে দ্য অ্যাথলেটিক জানায়, এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন রিয়ালের মূল দলের সদস্য আসেন্সিও। ঘটনাটি ঘটেছে 2023 সালে স্পেনের গ্রান কানারিয়ার দক্ষিণাঞ্চলের এক বিচ ক্লাবে। সেই সময় এই ঘটনার প্রতিক্রিয়ায় রিয়াল জানিয়েছিল, একজন কস্তিয়া খেলোয়াড় ও সি দলের 3 খেলোয়াড় গার্দিয়া সিভিলের জাতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
একটি গুরুত্বপূর্ণ শাখার কাছে ব্যক্তিগত ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিবৃতি দিয়েছেন। ঘটনার বিস্তারিত জানা গেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত ফেব্রুয়ারিতে অ্যাথলেটিকোর সংবাদে জানানো হয়েছে, স্পেনের একটি আদালত আসেনসিওর পক্ষ থেকে মামলাটি অস্থায়ীভাবে খারিজ করার আবেদন প্রত্যাখ্যান করেছেন। সেই আপিল চলাকালে আদালতের নথিপত্র এটা নিশ্চিত করে যে ঘটনায় জড়িত নারীদের একজনের বয়স ছিল 16 বছরের নিচে। শুক্রবার সন্ধ্যায় আসেনসিওর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই সংবাদ মাধ্যমের কাছে ন্যায় বিচারের প্রত্যাশার কথা জানান। আর রিয়ালের কাছে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গুরুতর এই অভিযোগের জবাবে এর আগে এক বিবৃতিতে আসেনসিও বলেছিলেন, আমি কোনো নারীর যৌন স্বাধীনতা লঙ্ঘন করে এমন কোনো আচরণে লিপ্ত হইনি। অপ্রাপ্ত বয়স্ক তো দূরের কথা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভক্তদের উদ্বেগ বাড়িয়ে মাত্র 11 মিনিটে মাঠ ছাড়লেন মেসি। কাপুরুষ গার্দিওলা আর স্কুল বালক মেসির সঙ্গে কাটানো ইব্রার ঘটনাবহুল 1 বছর। গোল ঠেকান, শিরোপা জেতান, তবু দোনারুম্মা, এদেরসনদের কদর নেই কেন? অপ্রাপ্ত বয়স্কের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল ডিফেন্ডারের 2.5 বছরের কারাদণ্ড দাবি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।